সবাইকে আবার অভিনন্দন আমার গল্পের চ্যানেল ফারজানা আহমেদে। আর বরাবরের মতো সাথে আছি আমি ফারজানা আহমেদ। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। তাহলে চলুন শুরু করা যাক। রানাঘাটের রেলবাজারে বেচু চক্রবর্তীর হোটেল যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল, এই কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। অনেক বছরের মধ্যে রানাঘাট রেলবাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ 10 বছরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে। 4 জন রসুয়ে বামনের রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায়, এমন খদ্দরের ভিড়। বেচু চক্রবর্তী হোটেলের সামনের ঘরে একটা তক্তপোষে কাঠের হাত বাক্সের ওপর কনুয়ের ভর দিয়া বসিয়া আছে। বেলা 10টা। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চক্রবর্তীর হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে, এইদিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারি ভাত, হিন্দু হোটেল বাবু। 2 জন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদুবারুজ্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্রবর্তীর হোটেলেই ঢুকিল। এই যে বোচকা, এখানে রাখুন। দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে। কোন ক্লাসে খাবেন, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাসে 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা। এই হোটেলের নিয়ম, পয়সা দিয়া বেচু চক্রবর্তীর নিকট হইতে টিকিট কিনিয়া ভিতরে যাইতে হবে। সেখানে একজন রসুয়ে বামন বসিয়া আছে, খদ্দরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য। খাইবার জায়গা দরমার বেড়া দিয়া 2 ভাগ করা, একদিকে ফার্স্ট ক্লাস, অন্যদিকে সেকেন্ড ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এই সব টিকিট বেচু চক্রবর্তীর কাছে জমা দেওয়া হইবে। সেগুলি দেখিয়া তহবিল মিলানো ও উদ্বৃত্ত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে, রসিয়ে বামুনেরা চুরি করতে না পারে। চাকর ভিতরে আসিয়া বলিল, মোটে 4 জন লোক খদ্দের, 2 জন লোক ওদের ওখানে গেল। বেচু চক্রবর্তী বলিল, যাকগে, তুই আর একটু এগিয়ে যা, শান্তিপুর আসবার সময় হলো। এই গাড়িতে 2-5টা খদ্দের থাকেই, আর ভেতরে বামনকে বলে আয় শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায়। 1 ডেকচিতে এখন চলুক। এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল, পয়সা দাও বাবু, দই নিয়ে আসি। বেচু বলিল, দই কি হবে? পদ্ম হাসিয়া বলিল, একজন ফাস্টু ক্লাসে খাবে, আমায় বলে পাঠিয়েছে দই চাই, পাকা কলা চাই। বেচু বলিল, কে বলতো? খদ্দের? খদ্দের তো বটেই, পয়সা দিয়ে খাবে, এমনি না। আমার ভাইপো আসবে দেশ থেকে, এই শান্তিপুরের গাড়িতে। না না, তাকে পয়সা দিতে হবে না, সে ছেলে মানুষ, 2-1 দিনের জন্য আসবে, তার কাছ থেকে পয়সা কিসের? দইয়ের পয়সা নিয়ে যা। বেচু এ কথা কখনো কাহাকেও বলে না, কিন্তু পদ্মঝিয়ের সম্বন্ধে অন্য কথা। পদ্মঝি এই হোটেলে যা বলে তাই হয়, তাহার উপর কোনো কথা বলিবার কেহ নাই। সেই জন্য দুষ্ট লোকে নানা রকম মন্দ কথা বলে, কিন্তু সেসব কথায় কান দিতে গেলে চলে না। শান্তিপুরের গাড়ি আসিবার শব্দ পাওয়া গেল। হোটেলের চাকর খদ্দের আনিতে স্টেশনে যাইতেছিল। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের বেশি করে আনতে না পারলে আর তোমায় রাখা হবে না, মনে রেখো। আমার খরচা না পোষালে মিথ্যা চাকর রাখতে চাই কেন? গেল হপ্তাতে তুমি মোটে 23টা খদ্দের এনেছ, তাতে হোটেল চলে? পদ্মঝি বলিল, তোমায় পই পই করে বলে হার মেনে গেলাম। 3 আনা বাড়িয়ে 14 পয়সা করো, আর ফাস্টু ক্যালাস টেলাস তুলে দাও। কটা খদ্দের হয় ফাস্টু ক্যালাসে? যদুবারুজ্যের হোটেলে রেট কমিয়েছে শুনে। বেচু বলিল, চুপ চুপ, একটু আস্তে আস্তে বলো না, কারো কানে কথা গেলে এখনই। এমন সময় 2 জন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরিয়া আসিল। বেচু বলিল, আসুন বাবু, পুটুলি এখানে রাখুন। কোন ক্লাসে খাবেন বাবুরা? 5 আনা আর 3 আনা। একজন বলিল, তোমার সেই বামন ঠাকুরটি আছে তো, তার হাতে রান্না খেতেই এলাম, আমরা সেবার খেয়ে গিয়ে আর ভুলতে পারিনি। মাংস হবে? না বাবু, মাংস তো রান্না নেই।
তবে যদি অর্ডার দেন তো বেলা। লোকটি বলিল, আমরা মোকদ্দমা করতে এসেছি কি না? যদি জিতি পোড়ামা আর সিদ্ধেশ্বরের ইচ্ছে, তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে। কাল উকিলের বাড়ি কাজ আছে। তাহলে আজ ওবেলা 3 সের মাংস চাই, কিন্তু সেই বামুন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই, না হলে আমরা অন্য জায়গায় যাব। ইহারা টিকিট কিনিয়া খাইবার ঘরে ঢুকিলে পদ্মজি বলিল, পোড়ার মুখ মিনসে আবার শুনতে না পায়। কি যে ওর রান্নার সুক্ষেত করে লোকে তা বলতে পারিনি। কি এমন মরণ রান্নার? বেচু বলিল, টিকিটগুলো নিয়ে আয় তো ভেতর থেকে, এবেলার হিসাবটা মিটিয়ে রাখি। আর এখন তো গাড়ি নেই, আবার সেই একটাই মরুগাছা লোকাল। পদ্ম বলিল, কেন আসাম মেল? আসাম মেলে আর তেমন খদ্দের আসছে কই? আগে আগে আসাম মেলে 8-10টা খদ্দের ফি দিন পাওয়া যেত। কি যে দিন হয়েছে বাজারের অবস্থা। পদ্মজি ভেতরে গিয়ে রসিয়ে বামুনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল, শোনো মজা, ফাস্টু কেলাসের ডাল যা ছিল সব সাবার। হাজারি ঠাকুরের কাণ্ড। এদিকে এই খদ্দের বাবু গিয়ে তাকে একেবারে সজ্ঞে তুলে দিচ্ছে। তুমি হেন রাধো, তুমি তেমন রাধো বলে যত অনাচ্ছিষ্টি কাণ্ড, যা দেখতে পারিনি তাই। এখন ডালের কি করবে বলো? ডাল কতটা আছে দেখলি? লবডঙ্কা। আর মেরে কেটে 3 জনের মতো হবে। কজনের মতো ডাল দিয়েছিলি? 10 জনের মতো মুগের ডাল, আলাদা ফাস্টু ক্যালাসের মুড়িঘণ্টের জন্য দিয়েছি। সেকেন্ড ক্যালাসে 30 জনের মসুরি খেসারি মিশেল ডাল। হাজারি ঠাকুরকে ডেকে দে। পদ্মজি ঠাকুরকে সঙ্গে করিয়াই আনিল। লোকটার বয়স 45-46, এক হারা চেহারা, রং কালো, দেখিলে মনে হয় লোকটা নেপাত ভালো মানুষ। বেচু চক্কতে বলিল, হাজারি ঠাকুর, ডাল কম হলো কি করে? হাজারি ঠাকুর বলিল, তা কি করে বলবো বাবু, রোজ যেমন ডাল খদ্দেরদের দিই তার বেশি তো দেইনি, কম হলে আমি কি করব বলুন? পদ্মজি ঝংকার দিয়া বলিল, তোমার হারে হারে বদমাইশি ঠাকুর। আমি স্পষ্ট দেখেছি তুমি ওই খদ্দের বাবুদের মুখের রান্নার সুক্কেরি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়ি ঘন্ট ঢালছ। পয়সা করিও দিয়েছে বোধহয় বকশিস। হাজারি বলিল, বকশিস এ হোটেলে কত পাই দেখছো তো পদ্ম দিদি? একটা বিড়ি খেতে কেউ দেয়? আজ 5 বছর এখানে আছি, তুমি কেবল বকশিস পেতে দেখো আমাকে। পদ্ম বলিল, তুমি মুখে মুখে তক্ক করো না বলে দিচ্ছি। পদ্মজি কাউকে ভয় করে কথা বলবার মেয়ে নয়। ফাস্টু ক্যালাসের বাবুরা পুজোর সময় তোমায় গেঞ্জি কিনে দেয়নি? ইস, ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি, পুরনো গেঞ্জি। বেচু চক্কতে বলিল, যাও যাও ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না। বেশি খদ্দের আসে, ডালের দাম তোমার মাইনে থেকে কাটা হবে। কেন বাবু, আমার কি দোষ হলো এতে? পদ্মদিদি 8 জনের ডাল মেপে দিয়েছে, তাতে খেয়েছে 11 জন। পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল, 8 জনের ডাল মেপে দিয়েছি? নচ্ছার বদমাইশ গাঁজাখোর কথাকার। 10 জনের 10-এর অর্ধেক 5 পোয়া ডাল তোমায় দিইনি বের করে। হাজারি ঠাকুর আর প্রতিবাদ করিতে বোধহয় সাহস পাইল না। পদ্মজি এত অল্পে বোধহয় ছাড়িত না, কিন্তু ইতিমধ্যে খদ্দেররা আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল। হাজারি ঠাকুরও ভেতরে গেল। বেলা প্রায় 2:30। আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়াছে। হাজারি ঠাকুর একা খাওয়ার ঘরে খাইতে বসিল। বড় ডেকচিতে 2টিখানি মাত্র ভাতও কড়ায় একটুখানি ঘাটা তরকারি পড়িয়া আছে। ডাল মাছ যাহা ছিল পদ্মজিকে তাহার বড় থালায় বাড়িয়া দিতে হইয়াছে। সে রোজ বেলা 1:30টার সময় রান্নাঘরের উদ্বৃত্ত ও তার ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায়। রসিয়ে বামুনদের জন্য কিছু থাকুক আর না থাকুক। অন্য রসিয়ে বামুনটা উড়িয়া, তার নাম রতন ঠাকুর। সে হোটেলে বসিয়া খায় না, তাহারও বাসা নিকটে। সেও ভাত তরকারি লইয়া যায়। হাজারের এইখানে কেহ নাই, সে হোটেলেই থাকে, হোটেলেই খায়। রোজই তার ভাগ্যে এই রকম। বেলা 2:30টা পর্যন্ত খালি পেটে খাটিয়া 2টি করকরে ভাত, কোনোদিন সামান্য একটু ডাল, কোনোদিন তাও না, ইহাই তাহার বরাদ্দ। ডেকচিতে বেশি ভাত থাকিলে পদ্মজি বলিবে, অত ভাত খাবে কে? ও তো 3 জনের খোরাক।
আমার থালায় আর দুটো বেশি করে ভাত বেড়ে দিও। হাজারি ঠাকুর খাইতে বসিয়া রোজ ভাবে আর দুটো ভাত থাকলে ভালো হতো, না হয় তেঁতুল দিয়ে খেতাম। পদ্মটা কি সোজা বদমাইশ, মা কি পেট ভরে যে কেউ খায় তাও তার সহ্য হয় না। যদুবারজ্যের হোটেলে বেলা 11টার সময় রাঁধুনি বামন এক থালা ভাত খেয়ে নেয়। আমাদের এখানে তা হবার জো আছে? বাবা, যেমন কর্তা তেমন গিন্নি। আবার ঠিক বেলা 5টায় উনুনের ডেকচি চাপাইতে হইবে। রতন ঠাকুর এই সময়টা বাসায় গিয়া ঘুমোয়, কিন্তু হাজারি ঠাকুর চূর্ণী নদীর ধারের ঠাকুর বাড়িতে কিংবা রাধাবল্লভ তলায় নাট মন্দিরে একা বসিয়া কাটায়। না ঘুমাইয়া একা বসিয়া কাটাইবার মানে আছে। হাজারি ঠাকুরের এই সময়টা হইতেছে ভাবিবার সময়। এই সময় ছাড়া আর নির্জনে ভাবিবার অবসর পাওয়া যায় না। সন্ধ্যা 7টা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকিতে হয়। রাত 11টা পর্যন্ত খদ্দেরদের পরিবেশন, রাত 12টা পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়া, তারপর কর্তার কাছে চাল ডালের হিসাব মেটানো। রাত 1টার দিকে এদিকে শুইবার অবসর পাওয়া যায় না। দুদণ্ড একা বসিয়া ভাবিবার সময় কই। চূর্ণী নদীর ধারের জায়গাটি বেশ ভালো লাগে। ওপারে শান্তিপুর যাইবার কাঁচা সড়ক, খেয়া নৌকায় লোকজন পারাপার হইতেছে। গ্রামের বাঁশবন, শিমুল গাছ, মাঠ কলাই ক্ষেত, গাবতেরেন্ডার বেড়া ঘেরা গৃহস্থ বাড়ি। হাজারি ঠাকুর একটা বিড়ি ধরাইয়া ভাবিতে আরম্ভ করিল। আজ 5 বছর হইয়া গেল বেচু চক্কতির হোটেলে। প্রথম যেদিন রানাঘাট আসিয়া হোটেলে ঢোকে সে কথা আজও মনে হয়। গাংনাপুর হইতে রানাঘাট আসিয়া সে প্রথমেই গেল বেচু চক্কতির হোটেলে কাজের সন্ধানে। কর্তার সামনেই বসিয়াছিলেন, বলিলেন, কি চাই? হাজারি বলিল, আজ্ঞে বাবু, রসিয়ে বামুনের কাজ করি, কাজের চেষ্টায় ঘুরছি। বাবুর হোটেলে কাজ আছে? তোমার নাম কি? আজ্ঞে হাজারি দেবশর্মা, উপাধি চক্রবর্তী। এইভাবে নাম বলিতে হাজারির পিতা ঠাকুর তাহাকে শিখাইয়া দিয়াছিলেন। বাড়ি কোথায়? গাংনাপুর স্টেশনে নেমে যেতে হয় এরশোলা গ্রামে। রাত্রে জানো? বাবু একদিন রাঁধিয়ে দেখুন, মাংস মাছ যা দেবেন সব পারবো। আচ্ছা, 3 দিন এমনি রাখতে হবে, তারপর 7 টাকা মাইন দেব আর খেতে দেব। রাজি থাকো, আজই কাজে লেগে যাও। সেই হইতে আজ পর্যন্ত 7 টাকার 1 পয়সাও মাহিনা বাড়ে নাই। অথচ খদ্দের বাবুর সকলেই তাহার রান্নার সুখ্যাতি করে। যদিচ পদ্মজিয়ের মুখে একটা সুখ্যাতির কথাও সে কখনো শোনে নাই। ভালো কথা তো দূরের কথা। পদ্মজি তাহাকে আশপটি পাতিয়া পারে তো কাটে। গরিব লোক, এই বাজারে চাকুরি ছাড়িয়া দিয়া যাইবেই বা কোথায়? যাক, তাহার জন্য সে তত ভাবে না। তাহার মনে একটা বড় আশা আছে। ভগবান তাহা যদি পূর্ণ করেন কোনো দিন, তবে তাহার সকল ক্ষেত দূর হইয়া যায়। হোটেলের কাজ সে খুব ভালো শিখিয়া লইয়াছে। সে নিজে একটা হোটেল খুলিবে। হোটেলের বাহিরে লেখা থাকিবে হাজারি চক্রবর্তী হিন্দু হোটেল, রানাঘাট, ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান। আসুন, দেখুন, পরীক্ষা করুন। কর্তার মতো তাকিয়া ঠেস দিয়া বসিয়া টিকিট বিক্রয় করিবে। রাঁধুনি বামন ও ঝি বাবু বলিয়া ডাকিবে। সে নিজে বাজারে গিয়া মাছ তরকারি কিনিয়া আনিবে। এই হোটেলের মতো ঝিয়ের উপর সব ভার ফেলিয়া দিয়া রাখিবে না। খদ্দেরদের ভালো জিনিস খাওয়াইয়া খুশি করিয়া পয়সা লইবে। সে এই কয় বছরে বুঝিয়া দেখিল, লোকে ভালো জিনিস ভালো রান্না খাইতে পাইলে 2 পয়সা বেশি রেট দিতেও আপত্তি করে না। এ হোটেলের মতো জুয়াছুরি সে করিবে না। মুসুরি ডালের সঙ্গে কম দামের খেসারি ডাল চালাইবে না। বাজারের কানাপোকা ধরা বেগুন, রেল চালানি বরফ দেওয়া সস্তা মাছ বাছিয়া বাছিয়া হোটেলের জন্য কিনিবে না। এখানে খদ্দেরদের বিশ্রামের বন্দোবস্ত নাই। যাহারা নিতান্ত বিশ্রাম করিতে চায়, কর্তার গদিতে বসিয়া 1-8টা বিড়ি খায়, কিন্তু তাহার মনে হয় বিশ্রামের ভালো ব্যবস্থা থাকিলে সে হোটেলে লোক বেশি আসিবে। অনেকেই খাওয়ার পরে একটু গড়াইয়া লইতে চায়। সে তাহার হোটেলে একটা আলাদা ঘর রাখিবে খুচরা খদ্দেরদের বিশ্রামের জন্য। সেখানে তক্তপোষের উপর শতরঞ্জি ও চাদর পাতা থাকিবে, বালিশ থাকিবে, তামাক খাইবার বন্দোবস্ত থাকিবে। কেউ একটু ঘুমাইয়া লইতে চাইলেও অনায়াসে পারিবে। খাও দাও, বিশ্রাম করো, তামাক খাও, চলিয়া যাও।
রানাঘাটের কোনো হোটেলে এমন ব্যবস্থা নাই, যদুবাচুর্যের হোটেলেও নাই। ব্যবসা ভালো করিয়া চালাইতে হইলে এইসব ব্যবস্থা দরকার, নইলে রেলগাড়ির সময় স্টেশনে গিয়া শুধু আসুন বাবু, ভালো হিন্দু হোটেল বলিয়া চেঁচাইলে কি আর খদ্দের আসে? খদ্দেররা খোঁজে আরামে ভালো খাওয়া, যে দিতে পারিবে তাহার ওখানেই লোক ঝুঁকিবে। অবশ্য ইহা সে বুঝে। আজ যদি একটা হোটেলে বিশ্রামের ঘর করে, তবে দেখিতে দেখিতে কালীরানাঘাটের বাজারময় সব হিন্দু হোটেলেই দেখা দেখি বিশ্রামের ঘর খুলিয়া বসিবে, যদি তাহাতে খদ্দের টানা যায়। তবুও একবার নাম বাহির করিতে পারিলে প্রথম যে নাম বাহির করে তাহারই সুবিধা। আরও কত মতলব হাজারির মাথায় আছে, শুধু খদ্দেরের বিশ্রামের ঘর কেন, মোকদ্দমা মামলা যাহারা করিতে আসে, তাহারা সারাদিনের খাটুনির পরে হয়তো খাইয়া দাইয়া একটু টাস খেলিতে চায়, সেই ব্যবস্থা থাকিবে। পান তামাকের দাম দিতে হইবে না, নিজেরাই সাজিয়া খাও বা হোটেলের চাকরেই সাজিয়া দিক। চূর্ণী নদীর ধারে বসিয়া একা ভাবিলে এমন সব কত নতুন নতুন মতলব তাহার মনে আসে, কিন্তু কখনো কি তাহা ঘটিবে? তাহার মনের আশা পূর্ণ হইবে? বয়স তো হইয়া গেল 46-এর উপর, সারা জীবন কিছু করিতে পারে নাই। 7 টাকা মাহিনার চাকরি আজও ঘুচিল না। 6 পয়সা গরিব লোক, কি করিয়া কি হইবে তাহা সে ভাবিয়া পায় না। তবু সে কেন ভাবে রোজ এসব কথা? এই চূর্ণী নদীর ধারে বসিয়া ভাবিতে বেশ লাগে, তাই ভাবে। তবে বয়স হইয়াছে বলিয়া দমিবার পাত্র সে নয়। 46 বছর এমন কিছু বয়স নয়, এখনও সে অনেক দিন বাঁচিবে। কাজে উৎসাহ তাহার আছে, হোটেল খুলিতে পারিলে সে দেখাইয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায়। হোটেল খুলিয়া মরিয়া গেলেও তাহার দুঃখ নাই। সময় হইয়া গেল, আর বেশিক্ষণ বসিয়া থাকা চলিবে না। পদ্মঝি এতক্ষণে উনুনে আঁচ দিয়াছে, দেরি করিয়া গেলে তাহার মুখ নাড়া খাইতে হইবে। আর কি লাগানি ভাঙানি কর্তার কাছে লাগাইয়াছে, সে নাকি গাঁজা খায়, অথচ সে গাঁজা ছোঁয়নি কোশমিনকালে। ফিরিবার পথে ছোট বাজারে রাধাবল্লভতলা। হাজারী ঠাকুর প্রতিদিন এখানে এই সময়ে ভক্তিভরে প্রণাম করিয়া যায়। বাবা রাধাবল্লভ, তোমার চরণে পড়ে আছি ঠাকুর, মনোবাঞ্ছা পূর্ণ করো। পদ্মঝির ঝাঁটা খেতে আর পারে রে। ওই কর্তাবাবুর হোটেলের পাশে পদ্মঝিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলতে পারে। হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনও আসে নাই। পদ্মঝি উনুনে আঁচ দিয়া কোথায় গিয়াছে। বেচু চক্ষতি দিবানিদ্রা হইয়া উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন, শোনো, আজ আমাদের এখানে কজন বাবু মাংস খাবেন, ফিস্টি করবেন। তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন, যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন, মনে থাকবে তো? রতন এখনও আসেনি। হাজারির দুঃখ হইল। বেচু চক্ষতি একথা তাহাকে কেন বলিল না যে তাহার হাতের রান্না খুব ভালো, অতএব সে যেন নিজেই মাংস রাঁধে। কখনো ইহারা তাহার রান্নার ভালো বলে না, সে জানে। অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রমী না করিয়াছে। রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস। হাজারের মনে আছে, তাহাদের এরোশালা গ্রামে একজন সেকালের প্রাচীন ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারের বয়স 9-10 বছর। রান্নায় তার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনামও ছিল। গ্রামেরও বাহিরের অনেক জায়গায় লোকে তার নাম জানিত। হাজারের মা তাকে বলিল, খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বলেন, আচ্ছা, তোকে বউ একটা জিনিস দিয়ে যাব। কি করে নিরামিষ চচ্চড়ি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব। সেই বৃদ্ধা হাজারের মাকে ওই একটি মাত্র জিনিস শিখাইয়াছিলেন, এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণেই হাজারের মায়ের নাম ওদিকের 8-10খানা গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস, নিরামিষ চচ্চড়ি, ওর মধ্যে আছে কি? কিন্তু এ কথার জবাব পাইতে হইলে হাজারের মায়ের হাতের নিরামিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয়ে তিনি আর বাঁচিয়া নাই, উবৎসর দেহ রাখিয়াছেন। হাজারি মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাংস, মাছ সবই রাঁধে ভালো,
কিন্তু তার হাতের নিরামিষ চচ্চড়ি এত চমৎকার যে বেচু চক্কতি হোটেলে একবার যে খাইয়া যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেলবাজারে তো অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না। আজও মাংস রান্না রাঁধিবার বার তাহারই উপর পড়িল। খদ্দেররা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল, কিন্তু আসলে তাহাতে হাজারের ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই, খদ্দেরের মুখের প্রশংসা ছাড়া। পদ্মজি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না। বেচু চক্কতিও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতের রান্না মাংস তাহার নিজের জন্য তখন আর কিছুই নাই। যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়াছেন। তারপরেও সামান্য কিছু যা অবশিষ্ট ছিল পদ্মঝি চাটিয়া পুটিয়া লইয়া গিয়াছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তাহার জন্য বিশেষ কিছুই থাকে না। একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়, মাছ মাংস তো দূরের কথা। বয়স 46 হইলেও হাজারে খাইতে পারে ভালো, খাইতে ভালোবাসে, কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট ধরে না। রাত 12:30, কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়াছেন। হোটেলে সে আর মতি চাকর ছাড়া আর কেহ রাত্রে থাকে না। পদ্মঝি অনেকক্ষণ চলিয়া গিয়াছে, রাত 10টার পর সে থাকে না কোনো দিনই। মতি চাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামন ঠাকুর? এত রাত্রে যাত্রা? পাগল আর কি, সারাদিন খাটে আবার ওসব শখ থাকে? আমি যাব না, তুই যাস তো যা, এসে ভাড়ার ঘরের জানালায় টোকা মারিস, দোর খুলে দেব। মতি চাকর ছোকরা মানুষ, তাহার শখও বেশি। সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল। হাজারে উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদু বাড়ুজ্যকে দরজার বাহিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। যদু বাড়ুজ্যের হোটেলের সঙ্গে তাহাদের রেশারেশি করিয়া কারবার চলে। তিনি এত রাতে এখানে কি মনে করিয়া? কখনো তো আসে না। হাজারি মনেই সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদু বাড়ুজ্যও একটা হোটেলের কর্তা, সুতরাং তার হাজারির কাছে সেও তার মনিবের সমান দরের লোক, একরকম মনিবই। যদু বাড়ুজ্য বলিল, আর কে আছে ঘরে? যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশ পাতাল ভাবিতেছিল। বিনীতভাবে বলিল, কেহ নেই বাবু, আমিই আছি। মতি ছিল। ছোট বাজারে যাত্রা? যদু বাড়ুজ্য বলিল, চলো ঘরের মধ্যে বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে বসিয়া যদু বাড়ুজ্যে বেচু চক্কতের গদিতে বসিয়া একবার চারদিকে চাহিয়া লইয়া বলিল, তুমি এখানে কত পাও ঠাকুর? আগে 60 টাকা আর খোরাকি। কাপড় চোপড় দেয়? আগে বছরে 2খানা কাপড়। যদু বাড়ুজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, শোনো, আমার হোটেলে তুমি কাজ করতে যাবে, তোমায় 10 টাকা আর খোরাকি দেব, বছরে 3খানা কাপড় পাবে, ধোপা নাপিত তেল তামাক যাবে? হাজারি দস্তর মতো অবাক হইয়া গিয়াছিল। কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলতে পারিনি, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে এ হোটেল ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকেই আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেচু চক্কতির সঙ্গে আমি অসরস করতে চাইনি, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারির মাথা যেন ঘুরিয়া উঠিল। কেহ দেখিতেছে না তো? পদ্মঝি কোথাও আড়ি পাতিয়া নাই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো, কাল রাত্রিরে এমন সময় আসবেন। যদু বাড়ুজ্যে চলিয়া গেল। হাজারি গাঁজা খায় এ খবর একেবারে মিথ্যা নয়, তবে খায় খুব সঙ্গোপনে এবং খুব কম। আজ এই ব্যাপারের পরে সে এক কলিকা গাঁজা না সাজিয়া পারিল না। সংসারে কেহ এই পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাঁধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দেরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো। যদুবাবু নিজে বাড়ির বহিয়া আসিয়াছেন, তাহাকে 10 টাকার মাহিনার চাকরি দিতে। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারোর সঙ্গে মেশে না, মিশিতে ভালোবাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে,
একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলোক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে সেই জন্য চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারির যাত্রা শুনিয়া বেড়াইলে কি হইবে? রাত অনেক, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসার নামটি নাই। দরজায় খটখট শব্দ হইল। হাজারে উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনো ঘুমাওনি ঠাকুর, এখনো জেগে যে? হাজারি গাজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে যাত্রা দেখলি নে? মতি বলিল, যাত্রার আসরে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চলো এক জায়গায় যাবে ঠাকুর মশাই। কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হয় এলে। তোমার তো কোনোদিন কোথাও। হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে যা বুঝিস করগে। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলো না ঠাকুরমশাই, দোহাই দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাসা আছে। মতির মতো রাত বেড়াইয়া ফুর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না। বাসনের ঘরে গিয়া শুইয়া পড়িল। হাজারিও বাসনের ঘরে শোয়। আজ সে বাহিরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখান পাতিয়া শুইল।